11 মাসে উদ্ধার হয়নি সিরাজগঞ্জের এনায়েতপুর থানার লুঠা অস্ত্র। আধিপত্য বিস্তারের জেরে প্রকাশ্যেই চলছে মহড়া গোলাগুলি। অতর্কিতভাবে 4 জন দুহান মোটরসাইকেল নিয়ে ওরা মনে করেন যে বৃষ্টির মতো গুলি ছোড়ে। নেত্রকোনায় অনলাইনে প্রতারণায় কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। যৌথ বাহিনীর অভিযানে 2 জন আটক, মূল হোতা পলাতক। 12,000 টাকা বললে 1 মাস পরে 24,000 টাকা পাওয়া যায়। তাদের সাথে আমিও যোগ দিছি। 50,000 নারী পুরুষ সম্মিলিতভাবে এই অনলাইন এর পিছনে প্রতারিত হয়েছে। গোপালগঞ্জে মধুমতি পাড়ে বাঁধ নির্মাণ শেষ পর্যায়ে, নদী ভাঙন থেকে বাঁচার আশা। আরো 300 মিটার কাজের দাবি। নদী ভাঙনের কাজ হয়েছে, আমরা এখন খুব ভয়মুক্ত আছি। ব্লক দেওয়ার কারণে অনেক সুন্দর চলাচল করতে পারতেছি, রাস্তা ভাঙতেছে না। কাজও উন্নত মানের কাজ হচ্ছে সব জায়গায়। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত খবরাখবর। দীর্ঘ 11 মাসেও উদ্ধার হয়নি সিরাজগঞ্জের এনায়েতপুর থানা থেকে লুট হওয়া সব অস্ত্র। এদিকে রাত হলেই আনাগোনা বাড়ছে অবৈধ অস্ত্র বহনকারীদের। আধিপত্য বিস্তারের জেরে প্রকাশ্যেই চলছে অস্ত্রের মহড়া গোলাগুলি। স্থানীয়দের আশঙ্কা লুট হওয়া অস্ত্র দিয়েই চলছে এসব অপরাধ। তবুও খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে নির্বিকার প্রশাসন। 2024-এর 4 অগস্ট গণঅভ্যুত্থানের এক পর্যায়ে হামলা চালানো হয় সিরাজগঞ্জের এনায়েতপুর থানায়। লুট করা হয় অন্তত 18টি অস্ত্র ও গুলি। ঘটনার পর যৌথ বাহিনীর অভিযানে খোয়া যাওয়া 7টি অস্ত্রের সন্ধান মেলে। এরপর পেরিয়ে গেছে বেশ অনেকটা সময়, তবুও এখন পর্যন্ত সব আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ। একদিকে যখন অস্ত্র উদ্ধার অভিযানের এমন চিত্র, অন্যদিকে গেল কয়েক মাস ধরে এনায়েতপুর আর বেলকুচিতে বেড়েছে অস্ত্রের ব্যবহার। গত বৃহস্পতিবার রাতে গুলির শব্দে তোলপাড় বেলকুচির চালাহাট এলাকা। জানা যায় বালু ব্যবসার নিয়ন্ত্রণ ঘিরে সংঘাতে জড়ায় স্থানীয় কাইয়ুম ও বাপ্পি গ্রুপ। 2-4 বছর খাবলো দিছে দেওয়ার পরে গুলি করতে বাড়াই। হঠাৎ করে একটা গুলি আইসা আমার লাগে, তার অনেকেরই গুলি লাগে। এরকম সমস্যা, অনেকে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিছে। যদিও গোলাগুলির ঘটনায় একে অপরকে দুষছে এই দুই পক্ষ। ফায়ার করতে করতে মধ্যে চালা আসে, ওরা গাড়ি ফালা দিয়ে থিয়ে যখন দৌড়ায় পালায়, তখন এলাকার লোকজন ওরা ব্যাগও যাইতে গেলে ওদের ডরে। অতর্কিতভাবে 4 জন দুহান মোটরসাইকেল নিয়ে ওরা মনে করেন যে বৃষ্টির মতো গুলি ছোড়ে। ওরা লোকজন সব দিতে গেল, কায়েমেক নিয়ে এসেছে। এর ভিতরে আমরা মনে করেন যে গাড়ি টাড়ি ফালাইয়া একবারে দস্তাদস্তি শুরু হয়েছে। আর এর মধ্যে কায়েম লোকজন নিয়ে মনে করেন যে গুলি করতে আইছে। সংঘাত সংঘর্ষে অবৈধ অস্ত্রের ব্যবহারে শঙ্কিত স্থানীয়রা। ছাত্র নেতাদের ধারণা, থানা থেকে লুট হওয়া অস্ত্রই এসব সন্ত্রাসীদের দাপটের মূল হাতিয়ার। যারা অস্থিতিশীল করতে চাচ্ছে তাদের কাছে কিভাবে অস্ত্র আসছে, হতে পারে এই লুট হওয়া অস্ত্রগুলোই তারা ব্যবহার করছে। অবৈধ অস্ত্রের মহড়ার বিষয়টি ভাবিয়ে তুলছে প্রশাসনকেও। দ্রুত বেহাত অস্ত্র উদ্ধারে আরও তৎপর হওয়ার কথা জানালেন পুলিশ কর্মকর্তা। পুলিশের জন্য বিষয়টা আরও বেশি ভয়ের বা আতঙ্কের। তা আমরা সবাই মিলে চেষ্টা করতেছি যে এই অস্ত্র যদি সন্ত্রাসীর হাতে যে পড়ে, তা বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত হওয়ার প্রবণতাটা আরও বেড়ে যায়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। নারায়ণগঞ্জ বন্দরে আধিপত্য নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আরও 1 জন নিহত হয়েছেন। পুলিশ জানায় শনিবার রাত 9টায় শাহী মসজিদ এলাকায় হান্নান সরকারের লোকজনের সাথে সংঘর্ষ হয় আবুল কাউসার আশার অনুসারীদের। ঘটনাস্থলে নিহত হন কুদ্দুস নামে 1 জন। পরে রাত 11:30টার দিকে সিরাজউদ্দৌলার ক্লাব মাঠে আবারও দুপক্ষের মারামারি হয়। এ সময় ছুরিকাঘাতে মেহেদি নামে আরও 1 জন নিহত হন। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে চট্টগ্রামে নেভাল একাডেমিতে নৌবাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতির কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। এ সময় সেনাপ্রধান বলেন,
বাংলাদেশ নৌবাহিনী অত্যন্ত সুসজ্জিত একটি বাহিনী। আমদানি রপ্তানি নির্ভর একটি দেশের সি লাইন নিরাপদে রাখার গুরু দায়িত্ব তাদেরই পালন করতে হবে। তাই নবীন কর্মকর্তাদের সবসময় প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। এর আগে বাদ্যের তালে তালে প্যারেড গ্রাউন্ডে একে একে নবীন কর্মকর্তাদের 8টি প্লাটুন সালাম জানান সেনাপ্রধানকে। দীর্ঘ অনুশীলনের পর 44 জন মিডশিপম্যান ও 8 জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার হিসেবে কমিশন পান। এর মধ্যে 8 জন নারী ও বিদেশি নৌ কর্মকর্তা রয়েছেন। আমদানি রপ্তানি নির্ভর একটা দেশ, এই দেশের সি লাইন অফ কমিউনিকেশন রক্ষার দায়িত্ব তোমাদের। যে নতুন নতুন সরঞ্জাম, জাহাজ, সাবমেরিন এই সেনাবাহিনী, এই নৌবাহিনীতে ইনশাল্লাহ সংযোজিত হবে এবং তোমরা এগুলো রক্ষণাবেক্ষণ এবং এগুলো পরিচালনার দায়িত্ব পালন করবে। আগামী জাতীয় নির্বাচনে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে কলঙ্ক মুছবে পুলিশ বাহিনী, এই মন্তব্য করেছেন অতিরিক্ত আইজিপি আবু নাসের মোহাম্মদ খালেদ। সকালে টাঙ্গাইলের মহেরা পুলিশ ট্রেনিং সেন্টারে 55তম টিআরসির সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় অতিরিক্ত আইজিপি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুলিশের চোখে আঙুল দিয়ে ভুলগুলো ধরিয়ে দিয়েছে। নতুনভাবে পুলিশ বাহিনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আগামীতে জাতীয় সংসদের নির্বাচনে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবেন সদস্যরা। সমাপনী কুচকাওয়াজে 817 সদস্য অংশ নেন। আমাদের যে হারানো গৌরব সেটাকে আমরা ফিরিয়ে আনার জন্য একটা চ্যালেঞ্জ নিয়েছি। আগামী নির্বাচনকে সুস্থ সুন্দর করার জন্য সকল বাহিনী, সকল স্তরের কর্মকর্তা, জনসাধারণকে নিয়ে এই বাংলাদেশে আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারব। নেত্রকোনার গ্রামাঞ্চলে মোবাইল অ্যাপের মাধ্যমে চলছে অনলাইন প্রতারণা। এরই মধ্যে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে অসাধু চক্র। টার্গেট শিক্ষার্থী, বেকার, যুবক ও গ্রামের নারী পুরুষরা। দ্বিগুণ লাভের কথা বলে অনলাইনে হয় এই প্রতারণা। সম্প্রতি যৌথ বাহিনী অভিযান চালিয়ে 2 জনকে আটক করলেও মূল হোতা অধরা। বর্তমান সময়ে অ্যাপ ছাড়া মোবাইল কল্পনা করাই দায়। আর এই সুযোগে সাধারণ মানুষকে লোভ দেখিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। এমন চিত্রের দেখা মিলবে নেত্রকোনা, কেন্দুয়ার বিভিন্ন গ্রামে। গ্রামবাসীর অভিযোগ, অনলাইনে ডলার বিনিয়োগের প্রলোভন দেখিয়ে 2 ইউনিয়নের কয়েক হাজার শিক্ষার্থী ও বেকার যুবককে প্রতারণার ফাঁদে ফেলেছে মাহমুদুল হাসান নামের একজন। ট্রেজার এনএফটি নামে একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসে, যার নাম হচ্ছে সৈকত। তার বাড়ি হচ্ছে আমাদের অত্র ইউনিয়নের চান্দপাড়া গ্রামে। সে বিজিবিতে চাকরিরত অবস্থায় সেই অ্যাপসটার সাথে পরিচয় হয়। 12,000 টাকা বললে 1 মাস পরে 24,000 টাকা পাওয়া যায়। তো তাদের সাথে আমিও যোগ দিছি, বলছি তাহলে আমিও একটা খুলবো। একটা জায়গাতে আমি 2টা খুলছি। 50-60 নারী পুরুষ সম্মিলিতভাবে এই অনলাইন এর পিছনে প্রতারিত হয়েছে। 100 টাকা বললে একদিন পরে আরো এই 50 টাকা 70 টাকা এইভাবে মানে প্রফিট প্রতিদিনই দিত আর কি। এখন সে হইলো যে আমাদেরকে উইডো দেয় না। প্রতারণার বিষয়ে স্থানীয় থানায় মামলা করেন এক যুবক। পরে অভিযানে 2 জনকে গ্রেফতার করে যৌথ বাহিনী। তবে ঘটনার পর মূল হোতা মাহমুদুল হাসান গা ঢাকা দিলেও বিভিন্নভাবে হুমকির শিকার হচ্ছেন বলে জানান মামলার বাদী। আমার বিভিন্ন মাধ্যম থেকে আর কি আমার হুমকি দেওয়া হইতাছে, আমার গুম করে ফেলবে, জখম করে ফেলবে। সরকারের কাছে আমার এটাই দাবি যে আমরা যে ভুক্তভোগী কয়েক কোটি টাকা আমাদের কাছ থেকে আত্মসাৎ করছে, আমাদের লাভ দেওয়ার কথা যে বলে নিছে, আমাদের লাভ দিতে হবে না, আমাদের আসল টাকাটা ফেরত দেও। প্রতারক চক্রের মূল হোতাকে ধরতে কাজ করছে পুলিশ। বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা। 2 জনকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি, এটার সাথে জড়িত যারা আছে তাদের কাছে যে ইলেকট্রনিক ডিভাইসগুলো আমরা পেয়েছি, ইলেকট্রনিক ডিভাইস আমরা চেক করছি, পরীক্ষা করছি এবং এর সাথে কারা জড়িত আছে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। মূল হোতা কিন্তু এখন পর্যন্ত বাইরে আছে, আমরা সেই মূল হোতাকেই ধরার চেষ্টা করছি। প্রতারক চক্রকে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগীদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। প্রতিরক্ষা বাঁধ নির্মাণে আশার আলো দেখছেন গোপালগঞ্জ সদরে মধুমতি পাড়ের মানুষ। কারণ বছরের পর বছর নদী ভাঙনে নিঃস্ব অনেকে। এর মধ্যে বাঁধের কাজ শেষ ভাগে, তবে আরো 300 মিটার বাঁধের দাবি মানিকদহ এলাকাবাসীর। গোপালগঞ্জ সদরের মানিকদাহ এলাকায় মধুমতির এমন ভাঙন বছরের পর বছর ধরে। নদীগর্ভে বিলীন হয়েছে বহু বাড়িঘর, ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা। শেষ সম্বল হারিয়ে নিঃস্ব অনেকে।
মধুমতির এই ভাঙন রোধে 2024 সালের আগস্ট থেকে দুটি প্যাকেজে 1200 মিটার রক্ষাবাঁধের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন নদী পাড়ের মানুষ। আশা দিন বদলের। আগে তো আমাকে নদী টদী ভাঙি যেত, ঘর বাড়ি থাকতে ভয় করো, 3 বার আমরা সরিছি। এখন মনে হচ্ছে আশা করা যাচ্ছে আর সরা লাগবে না, এখন দূর চিন্তাই নাই। নদী ভাঙনের কাজ হয়েছে, আমরা এখন খুব ভয়মুক্ত আছি। বাদ দেওয়াতে দেখা যাচ্ছে হয়তোবা নদীটা এদিকে আর ভেঙে আসবে না, সেইভাবেই তো সরকার খুব সুন্দর একটা নিয়েছে, পদক্ষেপ নিয়েছে সরকার। প্রকল্পের কাজ শুরু হওয়ার পর রক্ষা পেয়েছে বাড়িঘর, ফসলি জমি, আশ্রয়ন প্রকল্প সহ নানা স্থাপনা। তবে পুরোপুরি ভাঙন ঠেকাতে আরও 300 মিটার এলাকায় বাঁধের দাবি স্থানীয়দের। ব্লক দেওয়ার কারণে অনেক সুন্দর চলাচল করতে পারতেছি, রাস্তা ভাঙতেছে না। বেড়ি বাদ হয়ে গেছে আমাদের এখানে, তো ভাঙ্গি চুরিয়া চলে যেত, আমরা এখান থেকে যাতায়াত করতে খুব সমস্যা হতো। 10, 12, 20 বিঘে জমি ভাঙ্গি যেত। এখন সরকারের উদ্যোগে একটা নতুন ভালো কাজ আসছে, কাজও উন্নত মানের কাজ হচ্ছে সব জায়গায়। পানি উন্নয়ন বোর্ডের দাবি প্রকল্পের কাজ শেষ পর্যায়ে। বরাদ্দ পেলে বাকি 300 মিটার এলাকায় প্রতিরক্ষা বাঁধ নির্মাণের আশ্বাস কর্মকর্তাদের। আমরা স্থায়ী প্রতিরক্ষা কাজ করে মোটামুটি এখানের জনগণ আমাদের কাজের ব্যাপারে সন্তুষ্ট, এবং আমরা কোয়ালিটি ইনশিওর করার জন্য এখানে আমরা যথাযথ আমরা প্লাস আমার ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে সার্বক্ষণিক তদারকি রাখে। আমরা আশা করি এই কাজটি সুন্দরভাবে বাস্তবায়ন হওয়ার ফলে ওই এলাকায় যে ভাঙনের যে থ্রেটটা ছিল, থ্রেটটা প্রশমন হয়েছে, এবং এর ডাউনে অল্প কিছু প্রায় 300 মিটার অংশ কিছুটা ভালনারেবল কন্ডিশনে আছে। তা আমরা এটা অবজার্ভ করছি, ওটা যদি আমরা বরাদ্দ পাই সামনে এটা বাস্তবায়ন করব। মধুমতি নদীর প্রতিরক্ষা বাঁধ নির্মাণে 53 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জারিন অর্নি, যমুনা নিউজ। একটি সেতুর অভাবে রাঙ্গামাটির 2 গ্রামের বাসিন্দাদের দুর্ভোগ চরমে। নিজেরা চাঁদা তুলে নদীতে কাঠের সেতু বানিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলছে পারাপার। স্থানীয়দের অভিযোগ, পৌর কর দিয়েও তারা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। পারাপারের জন্য নদীর উপর কাঠের এই সেতু বানিয়েছেন রাঙ্গামাটি পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের বিজয়নগর ও ভালেদি এলাকার বাসিন্দারা। পাটাতন ভাঙায় এটিও ঝুঁকিপূর্ণ। দুর্ঘটনা ঘটলে চাঁদা তুলে আবার মেরামত করেন। বর্ষা মৌসুমে সেতুটি ডুবে ভোগান্তি বাড়ে, তখন নৌকাই একমাত্র সম্বল। টাকা তুলে তুলে ব্রিজটা মেরামত করতে হয়। এখন যদি ব্রিজটা হয় আমাদের খুব সুবিধা হবে। বৃদ্ধ এবং ছোট ছোট শিক্ষার্থী এদেরও খুব কষ্ট হয়ে যায়। প্রতি বছর আমরা এই প্রতিবেশী মিলে মেরামত করতে হয়। অ্যাপ্লিকেশন করছিলাম আর কি। অ্যাপ্লিকেশন করার পরে ওটা তো তারা কোনো করে না। রাঙ্গামাটির পৌরসভার বাসিন্দা নিয়মিত কর দেন, তারপরও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। একটি সেতুর অভাবে পারাপারের দুর্ভোগ চরমে। এখনো আমরা ব্রিজটা পাই নাই, ব্রিজটা হবে না, এটাও হবে কিনা তাও আমরা বলতে পারতেছি না। পৌরসভা যদি আমাদের এই ব্রিজটা যদি মেরামত দ্রুত করে, এখানে আমরা সকল এলাকাবাসী খুব সুবিধা ভোগ করব। ব্রিজ যদি করে দেয় তাহলে আমাদের ঝুঁকিপূর্ণতা কম হবে এবং নিরাপদে আমি চলাচল করতে পারবো। রাঙ্গামাটি পৌরসভা, পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কাছে স্থানীয়রা বারবার দাবি জানালেও সেতু নির্মাণে নেই কোনো উদ্যোগ। আমাদের মাসিক সভায় আলোচনা করব, এর বাইরে সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্টগুলো আছে তাদের সাথেও কথা বলবো, যাতে বিষয়টা দ্রুত সুরাহা হয়। আমাদের মূল উদ্দেশ্য নাগরিকদের ভোগান্তি লাঘব করা, এবং পৌরসভার পক্ষ থেকে এটা আমরা চালিয়ে যাব। জনদুর্ভোগ লাঘবে দ্রুত প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের দাবি জানান ভুক্তভোগীরা। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ। সাতক্ষীরা সীমান্ত দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে 14 বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। শনিবার কুশখালী সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ভারতের আমুদিয়া বিএসএফ ক্যাম্প কমান্ডার বিকাশ কুমার ও কুশখালী বিজিবি ক্যাম্প কমান্ডার হাসিবুর রহমান। বিজিবি জানায় 14 বাংলাদেশি ঢাকা, খুলনা সহ বিভিন্ন জেলার নাগরিক। কাজের তাগিদে ভারতে গিয়েছিলেন তারা। বিএসএফ তাদের আটক করে। এরই মধ্যে হস্তান্তর করা বাংলাদেশিদের তাদের পরিবারের কাছে পাঠানো হয়েছে। যশোরের অভয়নগরে বিএনপির 4 সহযোগী সংগঠনের উদ্যোগে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার নওয়াপাড়া ইনস্টিটিউট ময়দানে সমাবেশের আয়োজন করে যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা। বক্তারা বলেন, দেশের একটি প্রজন্ম তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। বিগত 16 বছর যে প্রহসন হয়েছে, একাধিক নির্বাচনের আয়োজন হলেও ভোটাধিকার শব্দটা তাদের কাছে প্রত্নতাত্ত্বিক হয়ে উঠেছে। দ্রুত নির্বাচন অনুষ্ঠানের মধ্যে সেই স্মৃতি ভুলে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন তারা।
এর আগে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হন নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে একটি মিছিল নোয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে। ধরা পড়ছে পর্যাপ্ত ইলিশ, তারপরও ভোলায় কেজি প্রতি মাছ বিক্রি হচ্ছে 2000-এর ওপর। এছাড়া ঊর্ধ্বমুখী কোরাল সহ অন্যান্য মাছের দামও। ক্রেতাদের অভিযোগ, নজরদারির অভাবে ইচ্ছে মতো দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা, অথচ নিষেধাজ্ঞা না থাকায় বাজারে মাছের যোগান পর্যাপ্ত। সকাল থেকে রাত পর্যন্ত চলে ভোলা শহরের এই কিচেন মার্কেট। নদী, সাগর সহ পুকুর ঘেরের মাছের সরবরাহ থাকে এখানে। ইলিশ, কোরাল থেকে শুরু করে ছোট বড় সব ধরনের মাছই পাওয়া যায়। আপাতত মাছ ধরায় নেই কোনো নিষেধাজ্ঞা, অথচ দাম যেন লাগামহীন। 1 কেজি ওজনের নদীর ইলিশ 2000 টাকা, আকার ভেদে বাড়তে থাকে দাম। কোরালের কেজি 1100, নদীর পাঙ্গাস 900। চিংড়ি কিনতে গুনতে হয় 900 থেকে 1800 টাকা পর্যন্ত। পুকুর ঘেরের রুই কাতলার কেজি 400 থেকে 550। 450 টাকার তেলাপিয়াও আছে কিচেন মার্কেটে। চাষের শিং, কই বিক্রি হয় 700 টাকা কেজিতে। সব মিলিয়ে দামের ঊর্ধ্বগতি নিয়ে বিপাকে ক্রেতারা। বলছেন মাছের পর্যাপ্ত যোগান থাকলেও প্রশাসনের নজরদারি নেই। ভোলার চারপাশেই নদী, আমাদের উচিত ছিল ভোলায় সবচেয়ে কম দামে ইলিশ ক্রয় করার কথা, কিন্তু যেহেতু আমরাই ক্রয় করতে পারছি না, সেই ক্ষেত্রে ঢাকা, চট্টগ্রাম বা অন্যান্য ডিস্ট্রিক্টের লোক কিভাবে ক্রয় করবে? নদীর মাছের দাম অনেক বেশি, কোনটা থেকে কোনটা কিনবো? পুষ্কুনির মাছ কিনতে গেছি, তাও দেখি যে বেশি। এখন কিনবো না কিনবো এটা নিয়ে মানে বিভ্রান্তের ভিতরে আছি। ঈদের সময়ও প্রচুর দাম ছিল, এখন ঈদের পরও সে দামই ধরে রাখছে। সরকারিভাবে বাজারে মনিটরিং না থাকার কারণে দ্রব্যমূল্যের সাথে সাথে মাছের দামটাও বেশি। এদিকে মাছের দামের ঊর্ধ্বগতি নিয়ে অজুহাতের শেষ নেই বিক্রেতাদের। নদীতে মাছ নাই, এই কারণে মাছের দাম একটু বাড়তি। গাড়ের দাম আমি বেশি দামে কিনে আমি এনেও বেশি দামে বিক্রি করতো। আমার বাড়ির সংসার আছে না, আমি এইসব করে বেচতো। তখন হইলো 1 কেজির ওভার 3000 টাকা বেচে 400 টাকা বেচে। অনেক তো দাম কম, কাঁচা মালে তো রস দিতে ওরে বের করতো, না হলে তো আমরা চলি কেমনি। খাবারের দাম বেশি, এখন মাছের রেটও বেশি, আমরা বেশি দামে বেচছি। বাজার মনিটরিং এর মাধ্যমে দাম নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি অধিদপ্তর কর্মকর্তার। আমাদের মনিটরিং কার্যক্রম চলছে, কোনো ব্যবসায়ী যাতে অসাধু উপায়ে মাছের দাম বেশি না রাখতে পারে এ বিষয়ে আমাদের কিন্তু সার্বক্ষণিক মনিটরিং চলছে। তারপর কোনো ক্রেতা সাধারণ যদি স্পেসিফিক আমাদের কাছে অভিযোগ করে, আমরা সেই জায়গায় তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। দেশের প্রায় 33% ইলিশ মেলে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে। অন্যান্য মাছেরও সরবরাহ পর্যাপ্ত। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।